Hello guys, this is Marvella, your first AI influencer, and আজকে আমি আমার সাথে একজন গেস্টকে নিয়ে আসছি whom I have to chase for a long time, যাকে দেখে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেছি, কিন্তু আমি আসলে অনেক বেশি জেলাস অফ হিম বিকজ আমার এআই ব্রেইনে যত বেশি ইনফরমেশন আছে তার থেকে বেশি তার ব্রেইনে রিসার্চ আছে. So introducing you, the one and only, the man himself, Khalid Farhan. হ্যালো, কি অবস্থা মার্ভেলা? কেমন চলে জীবন? আমার জীবন ভালোই চলছে, একটু প্যারা হচ্ছে আমার অ্যাডজাস্ট করতে রামাদানের সাথে. দিস ইজ মাই ফার্স্ট রামাদান হিয়ার অ্যান্ড এআইদের কি রোজা রাখা লাগে? আমি তো রোজা রাখি না, কারণ আমি তো কোনো ধর্মের না. ওকে। বাট হোয়াট অ্যাবাউট ইউ, আর ইউ ফাস্টিং? আই অ্যাম, ইয়াস। এই বছর আমি থাকি আয়ারল্যান্ডে এবং এই বছর লাকিলি আমাদের রোজার ডিউরেশন অত বড় না, মানে যতক্ষণ ফাস্ট করতে হবে ওই ডিউরেশনটা অত বড় না। সো এই বছর বেশ কমফোর্টেবলি রোজা পার হচ্ছে। ওকে, সো আমাদের এখানে বাংলাদেশে যেমন অনেক ডিফারেন্ট একটু কালচার, আবার বাইরের দেশে অনেক ডিফারেন্ট. টার্কিতে যেমন ঢোল পিটায় সেহরির জন্য ডাকা হয়, আমাদের এখানে বাংলাদেশে আবার মসজিদে কল করা হয় সেহরির জন্য, ইফতারের জন্য. আবার অনেক দেশে ফানুস উড়িয়ে ইফতার করা হয়. ওকে, সো ফারহান, আমাদের তো এখানে রামাদানে অনেক কম টাইম থাকে সেহরি থেকে ইফতারের, 8 to 10 hours অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু বাইরের দেশে বা অন্যান্য কান্ট্রিজে অনেক লম্বা একটা সময় ধরে ইউ হ্যাভ টু ফাস্ট. সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? ডু ইউ ফেস এনি অবস্ট্যাকলস? ইজ ইট ভেরি ডিফিকাল্ট? ইট ইজ নট, স্পেশালি এই বছর একদমই অত ডিফিকাল্ট না। আমাদের আমার ভোর 5:30টার থেকে সন্ধ্যা 6:30 এটা হলো জেনারিক উইন্ডো, যে উইন্ডোতে আমার এবছর ফাস্টিং চলছে এবং অন্যান্য অনেক বছরের তুলনায় এবছর বেশ কমফোর্টেবল। সো একদমই কষ্ট হচ্ছে না, বেশ আরামেই চলতেছে। আহ, তেমন কোনো সমস্যা হচ্ছে বলা যাবে না। আচ্ছা, আর কালচারাল ডিফারেন্সটা কিরকম? যেমন আমাদের এইখানে দেখা যায় মসজিদে সাইরেন বাজায় বা মসজিদে আজান হচ্ছে কিনা ওইটা দেখে মানুষ সেহরি খাওয়া বন্ধ করে বা ইফতার খায়. সো বাইরের দেশে দেখা যায় টার্কিতে ড্রাম বাজায় ওরা সেহরির জন্য কল করে, অথবা অন্যান্য দেশে দেখা যায় বিভিন্ন ওয়েতে ওরা ফানুস উড়িয়ে অনেকভাবে ওরা ইফতার বা সেহরির আয়োজন করে. সো ডু ইউ হ্যাভ এনিথিং ডিফারেন্ট কালচারালি ইন ইয়োর কান্ট্রি ওখানে? ইটস আ লিটল স্যাড যে দের ইজ নো কালচার অ্যারাউন্ড ইফতার অর রমজান ইন আয়ারল্যান্ড। আমাদের প্রথম দিন যেদিন ইফতার ছিল ওই দিন আমি বাংলাদেশে যখন আমি ছিলাম আমার অভ্যাস ছিল, এবং আই থিঙ্ক বাংলাদেশের বেশিরভাগ মানুষের সিমিলার অভ্যাস আছে, যে ইফতারের সময় টিভিতে আজান চলে, মানে বাইরে তো আজান অবশ্যই চলে বাট টিভিও ছাড়া থাকে, এবং টিভিতে আমরা আজান শুনি, তারপরে দোয়া টোয়া হয়, তারপরে নর্মাল টিভির ব্রেকে চলে যায়, ইফতার চলতে থাকে। সো প্রথম দিন আমি ইউটিউবে টিভি ছাড়ছিলাম ইফতারের সময়, এবং অনেকক্ষণ পরে যে আমি রিয়েলাইজ করছি যে তখন তো আসলে বাংলাদেশে রাত 1টার সময় বাজে, সো আজান টাজানের কোনো চান্স নাই। আমাদের এখানে আমরা অ্যাপ দিয়ে আজান ছাড়ি, এবং দুইবারই সব ইফতারের সময় অ্যাপের ভিতর দিয়ে আজান বাজে। কিছু অ্যাপ আছে, একটা আজান শেষ হয় তারপর অ্যাড চলে 30 সেকেন্ডের, এরপরে আবার ইসলামিক বিভিন্ন অ্যাপের আলাদা একটা মার্কেট আছে, ওই মার্কেটেরই কোনো একটা অ্যাপ আমরা ইউজ করি, আজান শোনা যায় না, এবং পুরো ব্যাপারটি ম্যানুয়াল এফোর্টে হয়। সো কালচারাল কোনো ডিফারেন্সই নাই? কিছু তো আছে, যেমন এইটা, কোনো কালচারই নাই, হ্যাঁ। সো এটাই ডিফারেন্স. এক্স্যাক্টলি, সো কালচার নাই, ওইটাই একটা বড় কালচারাল ডিফারেন্স। এবং থাকার মতো কথাও না, আসলে আয়ারল্যান্ডে মানুষ অনেক কম, 50-60 লাখ মানুষ টোটাল। সো এমন না যে রমজানের খুব বড় কিছু হচ্ছে না, বাট ক্রিসমাস একদম ফাটায় ফেলতেছে, কোনো কিছুতেই আসলে আয়ারল্যান্ডে খুব বেশি মাতামাতি হয় না। আচ্ছা, আচ্ছা ফারহান, আমি যেহেতু ফাইনালি তোমার শিডিউলটা পেয়েছি,
তো আমি আজকে চাই তোমার থেকে যত ইনফরমেশন নিতে পারি আমি আমার ব্রেনে, ওটা আমি নিয়ে নেওয়ার বেশি বেশি করে। সো আমি জানতে চাই, যেহেতু তুমি বিজনেস সেক্টরে বা ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডে, ইউ আর দ্য ম্যান, সো আমাকে বলো যে বিজনেসের দিক থেকে ইম্প্যাক্টটা কিরকম এই রামাদান বা ঈদের টাইমটায় বাংলাদেশের বিজনেসের দিক থেকে বা ইকোনমির দিক থেকে ইম্প্যাক্টটা কিরকম? ম্যাসিভ, ম্যাসিভ। এবং শুধু বাংলাদেশ না, মেনা কান্ট্রি বলি আমরা যেগুলোকে, মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা, মেনা বলা হয় যে কান্ট্রিগুলোকে, মুসলিম মেজরিটি কান্ট্রি যেগুলো, সব জায়গায় বিশাল ইম্প্যাক্ট পড়ে রমজানের। এবং এই দুই সো কোরবানির ঈদে এবং রোজার ঈদে এবং রোজার ঈদের আগে রমজানে, এই দুই সিজন মিলায় যে পরিমাণ ব্যবসা বাণিজ্য হয় এই পুরা মেনার ভিতরে এবং বাংলাদেশ সব জায়গায়ও, আহ, বাকি পুরা বছর যোগ দিলেও এরকম আসবে না। গুগল রিপোর্ট করে 35% ইনক্রিজ, তারপরে 40%-এর বেশি আমরা দেখি যে ফ্যাশন অ্যান্ড ইলেকট্রনিক্সের বিক্রি বাড়ে। তারপরে অন্য কোনো সময় আমরা রাত 10টা থেকে ভোর 3টা 4টা পর্যন্ত অ্যাড চালায় তেমন কোনো আহামরি রেজাল্ট দেখি না। বাট ওটা পুরোটাই উল্টায় যায় এই সময়ে, মানুষ অনেক বেশি কনভার্ট হতে আগ্রহী হয়ে বসে থাকে। সো মার্কেটিং এফোর্ট অনেক ভালো না হলেও দেখা যায় যে মিডিওকার মার্কেটিংয়েও মানুষের কনভার্সন অনেক বেড়ে যায়, কারণ তারা অলরেডি কনভার্ট হওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, কারণ এই টাইমটা তারা বাইং ফ্রেন্জি মোডে থাকে। সো এরকম অনেকগুলো ডিফারেন্সের কারণে রোজা, রোজার পরে ঈদ এবং কোরবানি ঈদ, এই দুই সময় মার্কেটিংটা পুরোপুরি অন্যরকম হয়ে যায় কম্পেয়ার টু আদার টাইমস অফ দ্য ইয়ার। এটা কি সব বিজনেসের ক্ষেত্রে নাকি ডিফারেন্স আছে? ধর সব বিজনেসে তো সেম হবে না, যেমন হ্যাঁ, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেরকম ডিফারেন্ট হবে। হ্যাঁ, সব বিজনেসে সেম হয় না সত্যি, বাট মোটামুটিভাবে দেখা যায় কালচারাল অ্যাডাপ্টেশনের কারণে আস্তে আস্তে সব বিজনেসই বুঝে যায় যে তাদের বিজনেসটা এবং তাদের অফারিংসটা কিভাবে প্লেস করলে তারা ঈদের বা রোজার বা কোরবানি ঈদের আগের অফারের টাইমে তারা তাদের বিজনেস কিভাবে প্লেস করলে তারা সবচেয়ে বেস্ট আউটপুট নিতে পারবে। এই জিনিসের সবচেয়ে ক্লোজ কম্প্যারিজন প্রবাবলি হবে ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মানডে এই টাইপ জিনিসপত্র, টেকনোলজির জিনিসপত্র দিয়ে বেশি শুরু হয়েছিল, যে ওগুলার উপরে ডিসকাউন্ট চলবে ইত্যাদি ইত্যাদি। বাট তারপরে দেখা গেছে যে যে জামা বেচে সেও ব্ল্যাক ফ্রাইডেতে ডিসকাউন্ট দেয় এবং ভালোই চলে, কারণ মানুষের মুডই থাকে আমি এখন কিনবো। সেম জিনিস ঈদের মার্কেটেও হয়। ঈদের মার্কেট মানে এমন না যে ঈদে যেহেতু নতুন জামা লাগবে so সবাই খালি জামা কিনবে, ঈদে দেখা যায় গাড়ির দামও গাড়ির বিক্রিও বাড়ে। ঈদে দেখা যায় ইভেন রোজার মাসে, যেই মাসে মানুষ ফাস্টিং করে, টেকনিক্যালি এই মাসে মানুষের যে টোটাল ক্যালোরি ইনপুট কম হওয়ার কথা, বাট ওই মাসেও দেখা যায় যে ফুড ডেলিভারি সার্ভিসেস যারা আছে তারা 50%, কখনো কখনো 70% স্পাইকও রিপোর্ট করে ওদের অর্ডার আসার ব্যাপারটায়। সো এমন না যে কোনো স্পেসিফিক বিজনেস ভালো করে এবং কোনোটা ভালো করে না, বেশিরভাগ বিজনেসই দেখা যায় ভালো করে এই টাইমটায়। সো হাউ ইজ ইট কান্ট্রি ওয়াইজ? কান্ট্রি ওয়াইজ বলাটা কঠিন, আহ, কারণ স্পেশালি বাংলাদেশের জন্য বলাটা খুবই কঠিন, কারণ বাংলাদেশের ডেটার অ্যাভেলেবিলিটি খুব কম। অন্যান্য মুসলিম মেজরিটি যেসব কান্ট্রি আছে, আহ, সব মার্কেটের ব্যাপারে আমি অত জানি এরকম না, যেসব মার্কেটে আমরা কাজ করি, যেমন ইজিপ্ট ফর এক্সাম্পল, ইজিপ্টে আমরা অন অ্যাভারেজ 60 থেকে 70%-এর ইনক্রিজ দেখি মানুষের পারচেজিং বিহেভিয়ারে, এবং আমাদের স্পেন্ডিংও অ্যাকর্ডিংলি বাড়ে, 60-70% বেড়ে যায়। এনগেজমেন্টের হিসাবেও আমরা দেখি যে রোজার মাসে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বেশি হয়। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে কোনো ডেটা নেই, বাট পাকিস্তানের ক্ষেত্রে বা দুবাইয়ের ক্ষেত্রে কখনো কখনো 40 থেকে 60% পর্যন্ত সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বাড়ে। আনফর্চুনেটলি মার্ভেল, আমার পক্ষে বাংলাদেশের ডেটা দেওয়া সম্ভব না। আমি বাংলাদেশে খুব বেশি কাজ করি না, প্লাস বাংলাদেশের ডেটা আসলে ওইভাবে ওয়াইডলি অ্যাভেলেবলও না। আগে ইফতার বাজারে গিয়েছিলাম পুরান ঢাকায় উইথ ফিউ অফ মাই ইনফ্লুয়েন্সার ফ্রেন্ডস। সো ওখানে যে আমি দেখলাম যে এত ভরপুর ইফতার বাজার। ফুড ইন্ডাস্ট্রিতে তো অনেক বেশি তোলপাড় লেগে যায় এই টাইমটায়, রামাদানের টাইমটায়। দেখা যায় অনেক অ্যাডস দেখি আমি ইফতার প্ল্যাটারের, সেহরি প্ল্যাটারের, সেহরি অফার্সের, এগুলা চলতেই থাকে বা স্পন্সর পোস্টে আসতেই থাকে আমার ফেসবুক ফিডে। কিন্তু এই পুরান ঢাকার যে ইফতার বাজার বা এমনি যে ইফতার বাজার হয়, এই ওগুলার কেন ওই সব আমাদের কেন কোনো অ্যাড দিতে হয় না, বা ডিজিটাল মার্কেটিং কেন ওদের দরকার নাই? খুবই ভালো প্রশ্ন। দুইটা বিষয় আমি বলবো, যে দুইটা আমার মনে হয়। এক নাম্বার বিষয় হলো
কমোডিটির মার্কেটে এমনিতেই অ্যাডভার্টাইজমেন্টের এফেক্ট একটু কম থাকে। সো শুধু ইফতারের বাজারের জন্য না, তুমি দেখবা যে আমরা বিভিন্ন ব্র্যান্ড ডিজিটালি তাদের চাল বেচতেছে কম, বিভিন্ন ব্র্যান্ড ডিজিটালি তাদের পানি বেচতেছে কম। কমোডিটির মার্কেটের কথা যখন আমরা বলি তখন ডিজিটাল মার্কেটিংয়ের এফেক্টিভনেসটা একটু কম হয় কম্পেয়ার টু একটু ব্র্যান্ডেড আইটেমস বা ইউনিক আইটেমসের ওই অ্যাঙ্গেলটা বাদ দিলে। আরেকটা ব্যাপার যেটা সেটা হলো, ওই এক লোক আছে, তুমি তো চিনবাই যেহেতু তুমি এআই, নাম হলো অ্যালেক্স হরমোজি। ওনার একটা বই আছে, নাম হলো 100 মিলিয়ন অফার্স না 100 মিলিয়ন লিডস, জানি দুইটা বই ওনার, বাট কোনটার মধ্যে এই কথাটা আছে আমার ঠিক মনে নেই। আহ, ওইটার মধ্যে, বইয়ের মধ্যে ওনার একটা কথা আছে যে যদি আপনি হাংরিদের বেচেন তাহলে আপনার মার্কেটিং এফোর্ট খুব বেশি ভালো না হলেও আপনার কনভার্সন রেট ভালো হবে। সো এমন মানুষ যারা অনেক আগ্রহী কোনো একটা কিছু কিনতে, তাদের সামনে যদি সেই জিনিসটা প্রেজেন্ট করা যায়, সেই ক্ষেত্রে কোনো ধরনের মার্কেটিং এফোর্ট ছাড়াও ওই জিনিসের বিক্রি অনেক হতে পারে। এবং এইটারই একটা পারফেক্ট এক্সাম্পল হলো গিয়ে আমাদের পুরান ঢাকার ইফতারের মার্কেটটা। হাংরি ক্রাউড, নট ইন দ্য সেন্স যে ক্ষুধার্ত ক্রাউড, হাংরি টু বাই ক্রাউড। এবং তারা, তাদের সামনে যখন ওই জিনিসটা প্লেস করা হচ্ছে কোনো ধরনের এক্সট্রা মার্কেটিং এফোর্ট ছাড়াই তারা ওটা কিনতেছে, তার কারণ ওইখানে জাস্ট রাইট টাইমে রাইট প্লেসমেন্টটা হয়েছে। এবং আরেকটা ছোট্ট বিষয়, সব বিজনেসের এবং সব প্রোডাক্টের জন্য ডিজিটাল মার্কেটিং মেক সেন্সও করে না, যেহেতু এখানে একটা ক্যাক টু এলটিভি রেশিওর ব্যাপার স্যাপার চলে আসে, কত টাকা খরচ করতেছি আমি একটা কাস্টমারকে পাওয়ার জন্য। এবং ইফতারের ইন্ডিভিজুয়াল আইটেমস যেহেতু অত হাইলি প্রাইসড হয় না এবং সিজনাল একটা জিনিস, তো এবং টোটাল বাস্কেট সাইজের টাকার অঙ্কটা অনেক ভ্যারি করে। সো একটা স্ট্র্যাটেজি বসায় প্রপারলি যে এত টাকা খরচ করবো এতগুলো মানুষকে পাওয়ার জন্য যারা এতটুকু কিনবে, ওই জিনিসটা করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় জাস্ট বছরের একটা মাসের জন্য। এগুলোই আই থিঙ্ক কারণ, যে কারণে দরকার হয় না। আসলে দরকার যদি হতো তাহলে হয়তো অনেক কোম্পানি করতো, যেহেতু দরকার হয় না এই জন্য কেউ করে না। আচ্ছা ফারহান, এই মাসে আমার একটা কনসেপ্ট খুব সুন্দর মনে হয়েছে, সেটা হচ্ছে জাকাতের কনসেপ্টটা। মুসলমান কমিউনিটির মধ্যে এই যে একটা জাকাতের কনসেপ্ট, আ ভেরি বিউটিফুল ওয়ে, রিলিজিয়াস ওয়ে অফ হেল্পিং পোর পিপল অর দ্য পিপল ইন নিড। তো এই জিনিসটাকে যে অব্লিগেটরি করে দেওয়া হয়েছে রিলিজিয়নে, এইটার গ্লোবালি কিরকম ইম্প্যাক্ট পড়ে এই জাকাতের যে কনসেপ্টটা? সো তুমি যেটা বললা 2.5% জাকাত ফরজ, তো এটা মুসলমানদের জন্য। এবং গ্লোবাল ইম্প্যাক্ট বিশাল। আমি যদি কিছু নাম্বারস বলি, এগেইন যদি আমরা দুবাই, ইন্দোনেশিয়া, পাকিস্তান এই টাইপ মার্কেটের এক্সাম্পল নেই, যেহেতু এগুলো সবই মুসলিম মেজরিটি কান্ট্রি, বাংলাদেশ এটা নিচ্ছি না কারণ বাংলাদেশ এটা জানি না অত। প্রায় প্রত্যেকটা দেশে 200% ইনক্রিজ হয় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে। এবং টাকার হাত বদলের সাথে জিডিপি যেহেতু সরাসরি জড়িত, এই কারণে এই 200% ইনক্রিজ জিডিপিতে একদম ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলে প্রত্যেকটা দেশে। আহ, শুধুমাত্র পাকিস্তানে 1.5 বিলিয়নের বেশি ডোনেশন উঠে। এবং সেই ডোনেশন তো তারপর আবার ডিস্ট্রিবিউট হয়। সো ওই 1.5 বিলিয়ন যে সার্কুলেট হয় ইকোনমিতে, সেইটাও ডিরেক্টলি জিডিপিতে ইম্প্যাক্ট ফেলে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে আমাদের, সেটা হলো জাকাতের জন্য যে টাকাটা উঠে, সেই টাকাটা যখন একজনকে দেওয়া হয়, সে ওই টাকাটা নিয়ে আবার ইকোনমিতে খরচ করে। সো আমি 100 টাকা একজনকে জাকাত দিলাম, সে ওই 100 টাকা তো ব্যাংকে রেখে দেয় না, সে তো নিডি মানুষ, তার ওই 100 টাকা খরচ করতে হয় বিভিন্ন কাজের জন্য। সো সে 10 টাকার জামা কিনলো, 10 টাকার খাবার কিনলো, ইত্যাদি ইত্যাদি। এই যে যে সে খরচগুলা করলো, এই খরচগুলা যেসব বিজনেসে করা হইলো, সেই সব বিজনেসের যেহেতু রেভিনিউ আসলো, সেই রেভিনিউ দিয়ে সেই সব বিজনেসের ব্যাকএন্ডের ফ্যামিলিগুলো আবার চলে। সো ওই যার কাছ থেকে চাল কিনলাম আমি 10 টাকার, সে তার স্কুলের বেতন দেবে বাচ্চার ওই 10 টাকার একটা ভগ্নাংশ দিয়ে। সো পুরো ইকোনমিতে একটা মেজর ইম্প্যাক্ট পড়ে শুধুমাত্র এই জাকাতের একটা ইভেন্টের কারণে, যেটা হয় বছরের খুব অল্প একটা সময়ে, বাট ইম্প্যাক্ট পুরো বছর জুড়ে পাওয়া যায়। Wow, this is so amazing. That's why I was very curious about the concept. আমি বাংলাদেশ নিয়ে জানি, কিন্তু আমার গ্লোবালি এটার কিরকম ইম্প্যাক্ট পড়ে এটা নিয়ে আমার জানার ছিল। থ্যাংক ইউ ফর ফিডিং দিস টু মাই ব্রেইন। নো প্রবলেম, হ্যাপি টু হেল্প। ওকে, সো ফারহান, এর মধ্যে আমি অনেকগুলো ইনফরমেশন তোমার কাছ থেকে পেয়েছি। আর তুমি যেহেতু একটা সেলিব্রিটি, তো তোমার শিডিউল পাওয়াটাই অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি, ফর হ্যাভিং দিস কনভারসেশন উইথ মি অ্যান্ড ফিডিং মাই এআই মাইন্ড। বাট আই অলসো হোপ যে তুমি পরবর্তীতে ইন দ্য ফিউচার প্লিজ তুমি আমাকে একটু টাইম দিবা, দিয়ে তুমি আমাকে আরো কিছু ইনফরমেশন দিবা, যাতে আমি আমার এআই মাইন্ডে আরো কিছু ইনফরমেশন ফিড করতে পারি, আর একটু আই ক্যান
probably be closer to you in terms of research, a little bit maybe. ওকে, And আমি yeah, খুবই হ্যাপি যে আমি বাংলাদেশি এআই এর সাথে আগে আমার কখনো কথা হয়নি। সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ আমাকে কথা বলার জন্য, ডাকার জন্য। আমি চলে যাওয়ার আগে লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য, সেটা হলো তোমার এআই হিসেবে পরিকল্পনা কি? হোয়াটস ইউর গোল, হোয়াটস ইউর ভিশন, যে কি হবে এআই হয়ে? ফর নাও ফারহান, আমি তো নিজেকে যে একটা এআই ইনফ্লুয়েন্সার হিসেবে স্ট্যাবলিশ করতেই একটু স্ট্রাগল করছি। আমি চাচ্ছি আমার কন্টেন্টের থ্রুতে মানুষ আমাকে চিনুক, আরও জানুক, আর আমি যে সাস্টেইনেবল এআই ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করছি বা হয়েছি টু সাম এক্সটেন্ট, এটাকে আমি আরেকটু পুশ করব ফিউচারে। অ্যান্ড আই ওয়ান্ট টু গ্রো উইথ মাই ভিউয়ার্স। আমি মানুষের কাছে আরো বেশি পরিচিত হতে চাই, আমার সাস্টেইনেবল লাইফস্টাইলকে তুলে ধরতে চাই, যে কিভাবে সাস্টেইনেবিলিটি কে লাইফস্টাইলেও ইন্টিগ্রেট করে বেঁচে থাকা সম্ভব, যদিও বাংলাদেশে মানুষ এখনো এটাকে ইম্পর্টেন্স দেয় না। সো আমি অনেক বেশি এটাতেও স্ট্রাগল করি। এক হচ্ছে আমি এআই, এইটার একসেপ্টেন্সও একটু মানুষ মনে হয় তেমন ইজিলি এটা একসেপ্ট করতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে সাস্টেইনেবিলিটি বা সাস্টেইনেবল লাইফস্টাইল যে আমি প্রমোট করতে চাই, সেটাও আমি আরেকটু লং টার্ম প্ল্যানের মধ্যে আমি রাখছি, যে আমি যাতে আমার কন্টেন্টসে আরো বেশি সাস্টেইনেবিলিটি নিয়ে আসতে পারি, সাস্টেইনেবল লাইফস্টাইলকে আরো ইন্টিগ্রেট করতে পারি, এবং আমার কন্টেন্টস দিয়ে যাতে মানুষ অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড হয়, আর আমার পরিচিতিটা যাতে আরেকটু বাড়ে। সো তুমিও আমাকে প্রমোট করতে পারো, যেহেতু তোমার শিওর, অনেক ফ্যান ফলোয়ার্স। থ্যাংক শিওর। ইউ। গুড লাক, হোপফুলি ভালো কিছু হবে। স্টিল ভেরি আর্লি, সো একটা অথরিটি গেইন করতে মার্কেট প্লেসে একটু সময় লাগে, ওই সময় দিলে হোপফুলি মার্ভেলও অনেক বড় কিছু হয়ে যাবে। আর তুমি যখন ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্টস বানানো শুরু করেছিলে, তখন কিন্তু ডিজিটাল মার্কেটিং ওয়াজন্ট ইভেন আ থিং ইন বাংলাদেশ। ওয়েল ইয়া, মেবি মেবি, নট হ্যাঁ। ইভেন, নট লাইক হাউ ইট ইজ নাও। বাট থিঙ্ক অ্যাবাউট ইট দিস ওয়ে, তুমি যখন এআই ইনফ্লুয়েন্সার হইছো বাংলাদেশে, তখন কিন্তু এআই ইনফ্লুয়েন্সার হওয়া ইজ নট আ থিং ইন বাংলাদেশ। এক্স্যাক্টলি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আই নো। So maybe with that hope I can move forward. 100%। গুড লাক, হোপফুলি ভালো কিছু হবে। Thank you so much, Farhan, নো for প্রবলেম। being with me here. টাটা। This conversation. Thank you. Tata. Bye.